নিখিলদের বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেল। বিকট একটি আওয়াজ হলো। রাতটা অস্বাভাবিকভাবে অন্ধকার ছিল। দূরে বাজ পড়ার শব্দ, আকাশে ভয়ঙ্কর কালো মেঘ, ঘরের মধ্যে নিখিলের ছোট্ট পরিবার। ঝড় তো বেড়েই চলেছে, মনে হয় এবার আর শেষ রক্ষা হবে না। তাহলে আমাদের কি হবে মা? আমরা কোথায় যাব? চিন্তা করিস না মা, আমি থাকতে তোদের কিচ্ছু হতে দেব না। ওইদিকে নিখিলের ভাই কালু, সে কিছুদিন আগেই তার ঘরটা নতুনভাবে পরিপক্ক করেছে, যাতে ঝড় বৃষ্টি কিছুই তার ক্ষতি না করতে পারে। ভালো যে ঝড়ের আগে ঘরটা ঠিক করেছিলে, না হলে বাড়ি ছাড়া হতে হতো। তা তুমি ঠিকই বলেছ। মা, মিশি তাদের ঘর তো অনেক পুরনো হয়ে গিয়েছে। চল না দেখে আসি ওরা কি অবস্থায় আছে। তা তো ভেবে দেখিনি। চলো তো ঝুমা, যে দেখে আসি ওদের কি অবস্থা। আধিক্যেতা দেখো, বাপ ছিলের দরদ একেবারে উতলে পড়ছে। তুমি যাই বলো না কেন ঝুমা, সে কিন্তু আমার নিজের ভাই, তাই ওদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। তোমার কি আগের কথা মনে নেই? বেগুন ক্ষেতের বিষ দেওয়া নিয়ে কত টাকা ক্ষতিপূরণ গুনতে হয়েছিল আমাদের। কই, তোমার ভাই তো তখন বলেনি যে টাকা দিতে হবে না? ঠিকই তো, তখন টাকাগুলো ছিনিয়ে নিয়েছিল। কিন্তু আমার সেখানে দোষ তো তোমাদেরই ছিল। চুপ থাক তুই, তোর জন্যই সব হয়েছিল। তুই না বললে কেউ কিছুই জানতো না। আহ বাদ দাও তো, যা হয়ে গিয়েছে তা নিয়ে আবার কিসের কথা। চলো চলো, সবাই ঘুমিয়ে পড়ো তো। হঠাৎ দমকা হাওয়া এসে নিখিলদের বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেল। বিকট একটি আওয়াজ হলো। নিখিল ও তার পরিবারের সবাই গোয়াল ঘরে আশ্রয় নিল, কারণ ঝড়েতে বাড়ির চালটা উড়ে গেলেও গোয়ালটা অক্ষত আছে। বাবা, আমাদের ঘর তো ভেঙে গেছে, এখন আমরা কোথায় যাব? নিখিল একটু শান্ত হয়ে বলল। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। দেখি আমি কিছু করতে পারি কিনা। এত রাতে তুমি কি করবে? আমাদের তো কিছুই করার নাই। তোমরা এখানেই থাকো, আমি কালু দাদাদের ওখান থেকে আসছি, দেখি ওদের ওখানে আজ রাতটা থাকা যায় নাকি। এই বলে নিখিল কালোদের বাড়ির দিকে যেতে থাকল এবং বাইরে থেকে ডাকাডাকি শুরু করল। কিছুক্ষণ পর নিখিল ঝুমা বাইরে বেরোলো। কি দাদা, এত রাতে ডাকাডাকি করছেন কেন? মানুষের কি ঘুম নাই? আসলে কালু দাদা, ঝড়ে আমাদের ঘরের চালটা উড়ে গেছে। আজকের রাতটা যদি তোমাদের ঘরে একটু নিখিলের কথাই কালুর মন একটু নরম হলো। সে বলল, আচ্ছা ঠিক আছে, আজকের রাতটা না হয় আমাদের এখানেই থাকিস। তখন ঝুমা একটু রেগে গিয়ে বলল, ঠিক আছে, থাকতে পারো, কিন্তু একটা শর্তে, আমাদের বারান্দায় থাকতে হবে। ঘরের ভিতরে জায়গা দিতে পারবো না। ঠিক আছে, আমরা বারান্দাতেই থাকবো। বাবা, বাইরে অনেক ঠান্ডা, চলো না আমরা ঘরের ভিতরে যাই। আজকের রাতটা একটু কষ্টকর, মা কালকেই আমাদের বাড়িটা ঠিক করে ফেলবো। ঠিক আছে বাবা। ঘরে চাল ডাল কিচ্ছু নাই, যা ছিল এই ঝড়ে তাও নষ্ট হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? থাকার জায়গাটাও নাই। একটু ধৈর্য ধরো, ওপর আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। ঘরটাও ঠিক করতে হবে। তুমি না হয় আগে বাজার থেকে ঘুরে আসো, মেয়েটা কাল রাত থেকে না খেয়ে আসি। তুমি বাজার থেকে আসলে আমি রান্না বসাবো। ঠিক আছে, আমি তাহলে বাজারের দিকে গেলাম, দেখি কিছু আমি আনতে পারি নাকি। নিখিল বাজারের দিকে রওনা দিল। নিরুপমা ও নিশিতা তাদের গোয়াল ঘরে নিখিলের অপেক্ষায় বসে রইল। বাজারে তো যাচ্ছি, পকেটে 1 টাকাও নাই, দেখি ধার দেনা করে কিছু পাওয়া যায় নাকি। নিখিল যেই পথ দিয়ে বাজারে যাচ্ছিল, ঠিক সেই সময় একটি পরী গাছের ডালে বসেছিল। নিখিল পরীটিকে দেখে একটু চমকে উঠল। পরীটির চোখ নিখিলের দিকে পড়তেই পরীটি বলতে শুরু করলো। নিখিল ভাই, চিনতে পেরেছ আমাকে? আমি সেই পরী, তুমি যাকে প্রাণে রক্ষা করেছিলে। এটা তো আমার কর্তব্য ছিল পরী। কিন্তু তোমাকে দেখে এমন অশান্ত মনে হচ্ছে কেন? তুমি কি বিপদে আছো? নিখিল কান্নায় ভেঙে পড়ল। সে পরীকে সব ঘটনা খুলে বলল। বিপদের দিনে কেউই আপন হয় না, হোক না সে নিজের ভাই। কিন্তু তুমি চিন্তা করো না নিখিল ভাই, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, কারণ একদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। না, এটা হয় না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, কিন্তু সাহায্যের বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছুই নিতে পারবো না। কোনো কিন্তু নয় নিখিল ভাই, তুমি বাজারের দিকে যাও
বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলে পরি অদৃশ্য হয়ে গেল। নিখিল বাজারের দিকে যেতে শুরু করলো। নিখিল বাজার থেকে বাড়ি ফিরে এলো। সে তার বাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার বাড়িটা একদম ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এর আগে কিছুই ঘটেনি। বাবা বাবা, তাড়াতাড়ি আসো, কাল রাত থেকে তুমি না খেয়ে আছো, আসো খেয়ে নেবে। কেবল তো বাজার থেকে আসলাম, আগে তোর মাকে রান্নাটা শেষ করতে দে, তারপরে না হয় একসাথে খাবো। কিছুটি রান্না করতে হবে না আজ রাতেও। পরি এসেছিল, সে আমাদেরকে খাবার দিয়ে গেছে, সাথে আমাদের ঘরটাও ঠিক করে দিয়ে গেছে এবং বলে গেছে এই ঘর আর কোনোদিন ঝড়ে উঠবে না আর ভাঙবেও না। হ্যাঁ, বাবা মা ঠিকই বলছে, পরি এসেছিল, সব কিছু ঠিক করে দিয়ে গেছে, আমাদের আর কষ্ট হবে না। কিন্তু হঠাৎই আবার ঝড় হতে শুরু করলো। এমন ঝড় হলো আগের ঝড়ের কাছে কিছুই না। নিখিল ও তার পরিবার সহ সবাই বাসার ভিতর চলে গেল। হঠাৎ বাইরে বিকট আওয়াজ হলো। ঝুমা হাউ মাউ করে চেঁচিয়ে উঠল। ওরে বাপরে, সব উড়ে গেল, বাঁচাও বাঁচাও, এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সব শেষ হয়ে গেল। এই কি হয়ে গেল আমাদের? আমাদের আমাদের ঘরের চাল তো উড়ে গেল। এখন আমরা কি করব? কোথায় থাকব? কোথায় যাব? দেখেছো মা বাবা, অন্যের খারাপ সময় দেখে হাসাহাসি করলে নিজেদের সাথেও খারাপ হয়। ঠিক বলেছিস বাবা, আমার উচিত হয়নি নিখিলদের সাথে এমনটি করা। চল বাইরে গিয়ে দেখি ওরা কি অবস্থায় আছে। এ কি, কালকেই তো ওদের ঘরের চাল উড়ে গিয়েছিল, কিন্তু আজ ঠিক হলো কিভাবে? ও সব বাদ দাও, চলো ওদের বারান্দায় গিয়ে আশ্রয় নিই। কিন্তু ওরা যদি আশ্রয় দিতে রাজি না হয়, তখন আমরা কি করব? নিখিল কাকু অনেক ভালো, তিনি নিশ্চয়ই আমাদেরকে আশ্রয় দেবেন। চলো চলো আগে গিয়ে দেখি কি হয়। এ কি, তোমরা তো ভিজে যাচ্ছ, দ্রুত সবাই ঘরের মধ্যে চলে আসো। এ কি দাদা, তোমরা এই ঝড়ের রাতে বাইরে ভিজছ কেন? কি হয়েছে তোমাদের? ঝুমা মাথা নিচু করে বলতে শুরু করলো। আসলে দাদা, দুঃখের কথা কি বলবো, ওটা ঝড় এসে আমাদের ঘরের চালটা উড়িয়ে নিয়ে গেছে। এখন আমাদের থাকার জায়গাটাও নাই। তোমাদের বারান্দায় যদি 2 দিন আমাদেরকে থাকতে দিতে। এ কি বলছো তুমি দিদি? বারান্দায় কেন? তুমি আমাদের ঘরের মধ্যেই থাকবে, যতদিন ইচ্ছা থাকবে। কি নিরুপমা, তোমার কি কোনো অসুবিধে হবে? না না, আমার কোনো অসুবিধে হবে না। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব। আপনাদের যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে মাফ করে দিও, তোমাদের বিপদের দিনে আমরা পাশে থাকতে পারিনি, কিন্তু আমাদের বিপদের দিনে তুমি আমাদেরকে আশ্রয় দিয়েছ। দেখো বাবা, বলেছিলাম না নিখিল কাকু অনেক ভালো। তো বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি শিখলেন? বিপদের দিনে একে অপরকে সাহায্য করতে হবে, না হলে নিজের বিপদে অন্যের সাহায্য পাওয়া যাবে না। আজকের মতো বিদায়।